জাতিসংঘ সনদে বাংলাদেশের সই, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার বিধান। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তালিকায় উস্কানিদাতা ৩২ সাংবাদিক। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ৪ দিনের রিমান্ডে, সিন্ডিকেটের হাতে সঁপে দেন বাজার। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, ১,৬৩৫ কোটি টাকা আত্মসাৎ। সমন্বয়হীনতায় বন্যার্তদের কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ, মৃতের সংখ্যা বেড়ে ৫২। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দখল বাণিজ্য আর দুর্নীতিতে টুকুর অঢেল অবৈধ সম্পদ, পাবনায় ছিল ত্রাসের রাজত্ব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় রহিত করা হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ, অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার বিধি এবং রীতি ও বন্ধের সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা। ঘণ্টা তিনেকের এই বৈঠকে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট ইস্যুগুলোতেও নেওয়া হয় কার্যকরী সিদ্ধান্ত। সভা শেষে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে মাইলফলক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। শুধুমাত্র একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়া সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তিতে জাতির পিতার পরিবারের নিরাপত্তা অধ্যাদেশও রহিত করা হয়েছে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধি ও রীতি বন্ধেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংস্কার আলোচনারও সিদ্ধান্ত হয় সভায়। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এ সম্পর্কিত জাতিসংঘ কমিটি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় গুম প্রতিরোধ বিষয়ক কমিটি জানায়, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। তারা আশা করেন পরবর্তী পদক্ষেপ হবে সনদের ৩১ ও ৩২ নম্বর ধারাকে স্বীকৃতি দেয়া। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলর ৫৭তম অধিবেশনে গুম বিরোধী সনদে যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার দায়ে এই তালিকায় রয়েছেন 32 জন সিনিয়র সাংবাদিক। বৃহস্পতিবার এসব তথ্য জানান অভিযোগকারীর আইনজীবী গাজী এইচ তামিম। শাকের আরজু রিপোর্ট। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিল চলাকালে গুলিতে নিহত হয় রিহান। সে মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলাকালে রিহানের মুখে, মাথায় ও গলায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে রিহানের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। ছেলে হত্যার বিচার চান রিহানের বাবা। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। আইনজীবী জানান, গত 3 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিনিয়র সাংবাদিকরা পাশে থাকার আশ্বাস দেন এবং চীন সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন করে উস্কানোর বিষয়টিও অভিযোগে আনা হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। নাইমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আরও অজ্ঞাতনামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 14 আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার নামের যুবক হত্যার মামলায় তাদের ফের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়াও আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের উপস্থিতিতে এসব আদেশ দেন। শুনানি শুরুতে প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান আনিসুল হক ও সালমান এফ রহমান। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন বলে উল্লেখ করেন তারা। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে বুধবার রাত 1:45টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে টিপু মুন্সি আত্মগোপনে চলে যান। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2018 সালে ওই আসন থেকে টানা 3য় মেয়াদে এমপি হয়ে পেয়েছিলেন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। দেশের বাজার ব্যবস্থা ধ্বংসের বড় কারিগর ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। নিত্যপণ্যের বাজারকে সঁপে দিয়ে গেছেন এস আলম সহ বিতর্কিত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। ভোক্তারা এখন অসহায়। টিপু মুন্সির আমলেই বাণিজ্যের আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। শুধু 2022-23 অর্থ বছরেই রপ্তানি আয়ের $12 বিলিয়ন দেশে আসেনি। বিস্তারিত জানাচ্ছেন রাজীব জামান। সেটা তো আমি খবর জানি না। টিপু মুন্সি রাজনীতিবিদের মুখোশে একজন পুরোদস্তর ব্যবসায়ী। 2018 সালে বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় এলে বাণিজ্যমন্ত্রী হন টিপু মুন্সি। মন্ত্রী হয়ে ভোক্তাদের কথা ভাবেননি তিনি, নির্লজ্জভাবে সাফাই গিয়েছেন ব্যবসায়ীদের পক্ষে। সিন্ডিকেটের কথা বলা হয়, এ কথা ঠিক। বড় বড় গ্রুপগুলাই একসাথে অনেক বেশি ব্যবসা করেন, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার,
আমরা যাদের জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। তার আমলেই আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার নিম্নবিত্তের নাগালের প্রায় বাইরে চলে যায়। এস আলম সহ দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের সিন্ডিকেটে ঢুকে পড়েন তিনি। এই সিন্ডিকেটের কাছ থেকেই টিসিবির জন্য অস্বাভাবিক দামে তেল, চিনি, ডাল কেনার একের পর এক চুক্তি হয় সরকারের সাথে। লুটপাট হয় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা। লুণ্ঠিত অর্থের বড় অংশ পান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। ট্রিগার টিপাটা তো ইজি, গুলি একবার বেরিয়ে গেলে তো জানা যাবে না। টিপু মুন্সি বাণিজ্যমন্ত্রী থাকাকালে বাণিজ্যের আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 2022-23 অর্থ বছরেই রপ্তানি আয়ের $12 বিলিয়ন দেশে আসেনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,40,000 কোটি টাকা। শেখ পরিবারের যোগসাজশেই এই অর্থ পাচার হয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। টিপু মুন্সি নিত্যপণ্যের বাজারে যে আগুন লাগিয়ে গেছেন এখনও নিয়ন্ত্রণে আসেনি। খাদ্য মূল্যস্ফীতি এখন 14%-এরও বেশি। সক্রিয় আছে সিন্ডিকেটও, যা ভাঙার চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর থেকে ঊর্ধ্বতন দায়িত্বশীল এসেছে বাজার মনিটরিং করার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দেশের বাজার ব্যবস্থা ধ্বংসের জন্য টিপু মুন্সির অপকর্মকে মনে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে দুর্বল কমার্স ব্যাংকও এস আলমের থাবা থেকে রেহাই পায়নি। অভিনব কৌশলে ব্যাংকটি থেকে 1,635 কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ। এফডিআর এর নাম করে তাদেরই মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ আদায় করতে না পেরে বেকায়দায় এখন বাংলাদেশ কমার্স ব্যাংক। সঞ্জয় অধিকারী রিপোর্টে রয়েছে বিস্তারিত। বাংলাদেশ কমার্স ব্যাংকে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে 51%, অথচ 2016 সালে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি ব্যবসায়ী গ্রুপটি। নিজেদের পছন্দমতো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েই শুরু করে অর্থ আত্মসাৎ। কিছু ক্ষেত্রে অভিনব কৌশল নেয় এস আলম গ্রুপ। প্রথমে কমার্স ব্যাংকের অর্থ এফডিআর এর নামে নিজেদের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরানো হয়। তারপর সেসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে সেই অর্থ তুলে নেওয়া হয়। কমার্স ব্যাংকের পাওনা এখন সোদাসলে 1,635 কোটি টাকা। এই অর্থ কিভাবে উদ্ধার হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যাংকটি। তাদের কাছে যে 605 কোটি টাকা যেটা হচ্ছে কি ওখানে আমাদের আছে, সেই টাকাটা পেলে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন যে হচ্ছে লিকুইডিটির যে ক্রাইসিস, এটা থাকবে না। বর্তমানে ইসলামী ব্যাংকে 260 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 175 কোটি, ইউনিয়ন ব্যাংকে 140 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 30 কোটি টাকা আটকা পড়েছে। বারবার তাগাদা দিয়েও সুদ আসল কিছুই মিলছে না। যে সকল ব্যাংকে আমাদের টাকাগুলো দেয়া আছে, আমরা তাদেরকে হচ্ছে কি চিঠি দিয়েছি, কোনো রিপ্লাই দেয় নাই। তবে তারা হচ্ছে কি ভার্বালি আমাদের এমডি মহোদয়কে তারা বলেন যে এই মুহূর্তে পারছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে এস আলম নিয়ন্ত্রিত 6টি আর্থিক প্রতিষ্ঠানে আটকা আছে 1,030 কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে 360 কোটি, পিপলস লিজিংয়ে 250 কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে 235 কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে 129 কোটি, এফএএস ফাইন্যান্সে 33 কোটি, প্রিমিয়ার লিজিংয়ে 10 কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে 13 কোটি টাকা পাওনা। এনবিএফআইতে অনেক সময় গেলে ওখানে হচ্ছে কি যথাযথ লোক পাওয়া যায় না। ওদের অফিসগুলোতে আসলে ম্যান পাওয়ার ভাবে আমরা হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে এসবি এক্সিম নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে 200 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যা উদ্ধারে এখন হিমশিম খাচ্ছে কমার্স ব্যাংক। ডকুমেন্ট যেগুলো ওনারা জমা দিয়েছিলেন সেগুলো পরবর্তীতে হচ্ছে কি শুল্ক গোয়েন্দা সংস্থা দেখলো, আমরাও কাস্টমসে হচ্ছে ভেরিফাই করলাম, তখন দেখা গেল যে ওগুলো হচ্ছে কি জাহাজীকরণ হয়নি, ওগুলো ফেক ছিল। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও অবনতি হয়েছে লক্ষ্মীপুরে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সমন্বয়হীনতায় দুর্গত অনেক এলাকাতেই পৌঁছাচ্ছে না ত্রাণ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে 11 জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ।
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের গদ্দুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরি যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ 135 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যা আক্রান্ত 11 জেলায় এখন পর্যন্ত 52 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা আরও জানান, সবচেয়ে বেশি ফেনীতে মারা গেছেন 17 জন। জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492, দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। বন্যার্তদের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুদান দিচ্ছেন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে। সচিবালয়ে এই অনুদান গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। এ সময় বলেন, গেল 2 দিনে এ তহবিলে সংগ্রহ হয়েছে প্রায় 6 কোটি 10 লাখ টাকা। উপদেষ্টা বলেন, মানুষ যেভাবে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে তাতে দুর্যোগ মোকাবেলায় বেশি বেগ পেতে হবে না। আক্রান্ত মানুষের দোরগোড়ায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছেন বলেও জানান ফারুকি আজম। গতকাল 3,95,83,000 টাকা গ্রহণ করেছি, আর আজ 1,87,76,249 টাকা গ্রহণ করা হয়েছে। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মহাসচিবের নেতৃত্বে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বৈঠকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ দেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলে আশা করে বিএনপি। বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে বিএনপি কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহমুদ হাসানের প্রতিবেদন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভবিষ্যতে জানান, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশের যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পলাতক হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। বেগম জিয়ার বর্তমান অবস্থার জন্য আইনজীবী কাজল খুরশিদদের দায়ী করে এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রুহুল কবির রিজভী। পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের করা আলাদা 3 মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক তাকে খালাস দেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত অপর একটি দুর্নীতি মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছেন আদালত। এদিন দুপুরে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস আদালতে উপস্থিত হন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন। এর আগে গত 22 আগস্ট আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 29 আগস্ট দিন ধার্য করেছিলেন। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে না, এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। 17 বছরের পরিশ্রম আল্লাহর রহমতে এই রায় আমরা অর্জন করেছি। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 10(4) বিধান অনুযায়ী তারা এই মামলার কোনো ভিত্তি নাই বা এই অভিযোগের কোনো ভিত্তি নাই, এই কারণে তারা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই প্রত্যাহারের প্রেক্ষিতে আদালত তাদেরকে সেই মামলা থেকে খালাস প্রদান করেছেন এবং তার মধ্য দিয়ে আজকে জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ 3টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা উল্লেখ করেছি হেফাজতের আর যে সমাবেশ ছিল সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল শাপলা চত্বরে। আমরা সেটার কথা তাদেরকে বলেছি। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যক্ত করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। দুপুরে সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সোহেল তাজ জানান, আর ফিরবেন না রাজনীতিতে। আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। আমি একজন সাধারণ নাগরিক বর্তমানে, কিন্তু আমার একটা পরিচয় আছে। তো এই পরিচয়ের কারণে অনেক মহল থেকে কিন্তু অনেক কিছু করারই হয়তো প্রয়াস থাকতে পারে। তো সেই জন্য আমি তাকে বলেছিলাম এবং অবহিত করতেই আমি এসেছি। আমার কথা স্পষ্ট,
আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। কৃষি ঋণ বিতরণে দালালদের দৌরাত্ম্য কমানো হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে কৃষি ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে গভর্নর বলেন, কৃষি ঋণ নিয়ে কেউ ট্রেডিং করছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কৃষি ঋণ বিতরণ করে যদি উৎপাদন বাড়ানো যায় তাহলে আমদানি কমবে উল্লেখ করে গভর্নর বলেন, এজন্য ব্যাংকগুলোকে এই ঋণের লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে 38,000 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 12,615 কোটি টাকা বিতরণ করবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে 25,385 কোটি টাকা। দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কিনা, সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায়, বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে। আমরা কৃষি ঋণ ব্যাংক অ্যাকাউন্টই খুলতে হবে এমন তো কোনো কথা নেই। শেখ হাসিনার আমলে নেয়া মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পাশাপাশি অর্থ পাচারে জড়িতরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে কমিটির প্রধান কাজ হবে হাসিনা সরকারের আমলে কোন খাতে কতটা দুর্নীতি হয়েছে তার ব্যাপ্তি নির্ণয় করা। সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, তবে রেখে গেছেন বিপর্যস্ত অর্থনীতি। কোন খাতে ঠিক কি পরিমাণ লুটপাট হয়েছে তা নিরূপণ করাই এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতাই অর্থনীতির ক্ষত নিরূপণ করে তা থেকে উত্তরণের জন্য 12 সদস্যের অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব নেই। এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। ডক্টর দেবপ্রিয় জানান, এই কমিটি আর্থিক খাতের সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে। পাশাপাশি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বিদ্যমান পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ কতটা মসৃণ হবে সে বিষয়ে পরামর্শ দেয়া হবে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবয়ব কী হবে, তার ভিত্তিটা কি হবে সেটা সম্বন্ধে একটা ইঙ্গিত থাকবে। আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না। এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, আগামীতে হবে। ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া, কিছুটা পথ প্রদর্শন করার জন্য, তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে। হাসিনা সরকারের সময় নেয়া মেগা প্রকল্পের নানান দিক খতিয়ে দেখার পাশাপাশি অর্থ পাচারে জড়িতরা যাতে শাস্তি পায় কমিটি সেই ব্যবস্থা করবে। আর্থিক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ মূল্যায়ন করব না। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি 90 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। সেটাতে খসড়া আমরা প্রকাশ করে দিব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জ শহরে শিবু মার্কেটে কার্যক্রম শুরু করল আল আরাফা ইসলামী ব্যাংকের 223তম শাখা। দুপুরে ব্যাংকের পরিচালক এনায়েতুল্লাহ শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শিল্পপতি মোহাম্মদ ইউসুফ, ফকির মুশফিকুজ্জামান ফাবি এবং উসমান গনি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহক সেবায় গুরুত্ব দিয়ে শাখাটির কার্যক্রম পরিচালিত হবে বলে এ সময় জানান তারা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। এবার হোয়াইট ওয়াশের মিশন, কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ পাকিস্তান শেষ টেস্ট। সন্ধ্যার 21 সংবাদে আবারও আমন্ত্রণ।
শুল্কমুক্ত কোটায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সাবেক এমপিদের 4টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে 2টি গাড়ির বিল অব এন্ট্রি দাখিল করা হলেও অন্য 2টির কোনো কাগজপত্র এখনও জমা দেওয়া হয়নি। সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফয়জুর রহমান, লক্ষ্মীপুর 3 আসনের গোলাম ফারুক পিঙ্কু, নাটোর 1 আসনের আবুল কালাম, কিশোরগঞ্জ 5 আসনের মুজিবুর রহমান মঞ্জু গাড়িগুলো আমদানি করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানায় গাড়িগুলো 3000 থেকে 4000 সিসির। ডেপুটি স্পিকার পদটি নরম নিরপেক্ষ হলেও পাবনা 1 আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এটিকে গরমভাবেই ব্যবহার করেছেন। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা ছিল তার নেশা। এক সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পরে ডেপুটি স্পিকার হয়েও পুরনো অভ্যাস বদলাতে পারেননি। দুর্নীতি, লুটপাট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। শামসুল হক টুকুর অপকর্মে সহায়তা করে গেছেন ছেলে আসিফ শামস রঞ্জন। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া ও সাথী আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এখন অঢেল সম্পদের মালিক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরে ডেপুটি স্পিকার এসব ক্ষমতা কাজে লাগিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা। হামলা মামলার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে ঘায়েল করা ছিল তার নেশা। আর এই অপকর্মে তাকে সহায়তা করেছেন ছেলে আসিফ শামস রঞ্জনের ভয়ঙ্কর বাহিনী। এজন্য ছেলেকে তিনি উপযুক্ত পুরস্কারও দিয়েছেন। ক্ষমতার দাপটে সন্ত্রাসী ছেলেকে বেড়া পৌরসভার মেয়র বানান টুকু। বাপ বেটার দখল লুটপাটে অতিষ্ঠ ছিল বেড়া সাথিয়ার সাধারণ মানুষ। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার ক্যাডার বাহিনীর দ্বারা। বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ চলমান। শামসুল হক টুকু দখল নিয়েছিলেন বেড়া বিশালিখা কোলঘাট। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় 100 একর জমি দখল করে প্রয়াত স্ত্রী লুৎফুন্নেসার নামে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় 2 একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবারের সদস্যরা। জোরপূর্বক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এটা দখল করেছে। বাকি 50 একর জমি কাকে টাকাও দেয় নাই, কিচ্ছু করে নাই। কেস করেছি, কেসের 144 দ্বারা জারি হয়েছে। সে 44 দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি। সে পেপারসে যে আমার কাছে আছে, কিন্তু তারও কোনো প্রতিকার নাই। গত ভোটারবিহীন জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যবসা বাণিজ্য দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্টরা বিনা ভোটে নির্বাচিত হতেন। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে চরম মূল্য দিতে হতো। বালুর ব্যবসা করেও তারা শও কোটি টাকা ইনকাম করছে। পার্সেল পার্ক করার জন্য বালু উত্তোলন করছিল। পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে। কমিটি বাণিজ্য বলেন, দখলবাজিত্ব বলেন, দোকানতালা বলেন, এগুলো ওনারা করতো। ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকানতালা, ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই মসজিদ তালা। বিআইডব্লিউটি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না। অ্যাডভোকেট শামসুল হক টুকু গ্রেফতার হয় এলাকায় স্বস্তি ফিরেছে। টুকু ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গুম বিরোধী জাতিসংঘ সনদে বাংলাদেশের সই, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার বিধান। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তালিকায় উস্কানিদাতা 32 সাংবাদিক। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি 4 দিনের রিমান্ডে, সিন্ডিকেটের হাতে সঁপে দেন বাজার। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, 1635 কোটি টাকা আত্মসাৎ। এবং সমন্বয়হীনতায় বন্যার্তদের কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ, মৃতের সংখ্যা বেড়ে 52। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৮টা ৫৫ দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।